কে ওখানে? দরজার ওই পাশে কে আছে? The Ghost House, presentation by SRN Alit with Sindratullo Alit. আসসালামু আলাইকুম। স্বাগতম প্রতিটা বন্ধুকে, প্রতিটা লিসেনারকে যারা এই মুহূর্তে শুনছেন, দেখছেন SRN আলীদের নতুন আয়োজন দ্য ঘোস্ট হাউস এর ফার্স্ট এপিসোড বা প্রথম এপিসোড। আমাদের এই এপিসোডের মূল বিষয় ছিল ভূতের বাড়ি। আসলে এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে বা এই বিষয়ে বা এই টপিকটা যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমার কাছে কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলি এখানে উল্লেখ করতে হয়। যেমনটা আমার কাছে অলরেডি কয়েকটা ঘটনা চলে আসছে বা আমি কালেক্ট করছি, ঠিক তেমনই যদি আমি প্রথমেই যে ঘটনাটা বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের জেলা কুমিল্লার একটি ঘটনা। যেহেতু আমি কুমিল্লার সন্তান বা কুমিল্লাতে বসবাস করি, এই মুহূর্তে যে ঘটনাটি প্রচার হচ্ছে সেটা কিন্তু কুমিল্লা থেকেই হচ্ছে। তাই কুমিল্লার ঘটনা যদি না বলি বা এই এপিসোডের প্রথম ঘটনা যদি কুমিল্লার না হয় তাহলে কিন্তু একটা বেমানান হয়ে যায়। তাই এই মুহূর্তে আমি কুমিল্লার লালমাই অঞ্চলে একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করছি। ঘটনাটি আমাকে যিনি বলেছেন ফাহিম আশরাফ ভাই। তিনি আমার খুব পরিচিত একজন রিলেটিভ, আমার খুব কাছের পরিচিত একজন মানুষ। তার কাছ থেকে এই ঘটনাটি আমি শুনেছিলাম। তিনি আমাকে, যদিও ঘটনাটি বলতে চান নাই, কথা প্রসঙ্গে আর কি তার থেকে আমি এই ঘটনাটি আদায় করে নিছি। তো ঘটনাটিতে আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। যদি আমি বলি, বিবরণটা দিই হচ্ছে যে কুমিল্লার লালমাই পাহাড়ের একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকাটা দিনের বেলাতেও এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে। যারা ওদিকের ভূপ্রকৃতি চিনেন তারা জানেন সেখানের মাটির রং জমাট বাঁধা রক্তবর্ণের মতো লাল। পাহাড়ের উপর ঘন অরণ্য আর নিচু জলাভূমি মিলে এলাকাটাকে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। কয়েক বছর আগে একটি তথ্যচিত্রের কাজে আমি বিজয়পুর সংলগ্ন একটি নির্জন এলাকায় গিয়েছিলাম। ঘটনাটি আমাকে বলছেন ফাহিম ভাই, তো তিনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। কয়েক বছর আগে একটি তথ্যচিত্রের কাজে আমি বিজয়পুর সংলগ্ন এক নির্জন এলাকায় গিয়েছিলাম। আমার থাকার ব্যবস্থা হয়েছিল ব্রিটিশ আমলের এক জীর্ণ দোতলা বাংলোতে। বাংলোটির দায়িত্বে ছিলেন ওই এলাকারই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। তার বাসাতে আমি খাবার দাবার খেয়েছি। তার বাসাতে মানুষ বেশি ছিল এবং সে আমাকে সেই বাংলোটিতে থাকতে দেয়। বাংলোর যিনি মালিক ছিলেন তিনি দেশের বাইরে থাকতেন, তো সেই জন্য সে বাংলোটি একদম ফাঁকা ছিল। তবে তার ভিতরে সব জিনিসপত্র কিন্তু একদম গোছ গাছ পরিপাটি ছিল। তো লোনাধরা সেই বাংলোতে বিশাল সব অসুস্থ গাছে ছায়া ঘেরা সেই বাংলোর ঠিক পেছনেই ছিল এক পরিত্যক্ত পুরনো কুয়া, যেটিকে স্থানীয়রা কেন জানি অন্ধকুয়া বলে ডাকত। আমি সেদিন রাত্রিবেলা খাবার দাবার ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বীর বাসায় খাবার দাবার খেয়ে সে বাংলোতে চলে যাই। আমি রাত্রিবেলা বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম। রাত আনুমানিক 2:15। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জিজি পোকার ডাকটাও যেন সেই রাতে হঠাৎ থেমে গিয়েছিল। আমি দোতলার উত্তর ঘরটায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। মার্চ মাস, আবহাওয়া বেশ শীতংশ হওয়ার কথা বা অনেক গরম হওয়ার কথা, যেটাকে আমরা গ্রীষ্মের কাছাকাছি কিংবা গ্রীষ্মের সময়টাতেই বলি। কিন্তু হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। এতটাই ঠান্ডা যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম পাহাড়ের ঢাল বেয়ে ধপধপে সাদা একটা কুয়াশার কুণ্ডলী জ্যান্ত কোনো প্রাণীর মতো দ্রুত বাংলোর দিকে ধেয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে বারান্দায় শব্দ হলো। কেউ একজন ভারী কাঠের খড়ম পায়ে দিয়ে ধীরস্থিরভাবে বারান্দায় পায়চারি করছে। আসলে কাঠের খড়ম বলতে বোঝায় হচ্ছে যে আগের দিনে যেসব মানুষ কাঠের দিয়ে বানানো
স্যান্ডেল বা জুতা ব্যবহার করতো, সেগুলোকে হচ্ছে কাঠের খড়ম বোঝায়। তো কেউ একজন ভারী কাঠের খড়ম পায়ে দিয়ে ধীরস্থিরভাবে বারান্দায় পায়চারি করছে। সেই প্রাচীন কাঠের শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমি বুক কাঁপিয়ে রহস্য সঞ্চয় করে তো বারান্দার দরজাটা একটু খুললাম, কিন্তু টর্চের আলোয় দেখলাম পুরো বারান্দা ফাঁকা, কেউ নেই। ফিরে এসে যেই না দরজাটা লক করতে যাব, ঠিক তখনই আমার কানের কাছে, একেবারে কাছে, কেউ যেন তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ফিসফিসানি গলা খুব নিচু স্বরে অথচ স্পষ্ট বাংলায় বলল, কে আসিস এখানে? এখান থেকে তো কেউ ফিরে যায় না, কেন আসছিস? ভয়ে আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি কোনো মতে বিছানায় ফিরে কম্বল মুড়ি দিলাম, কিন্তু বিভীষিকা মাত্র শুরু হয়েছিল। রাত 3টার দিকে নিস্তলার রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দে থালা বাসন আছড়ানোর শব্দ আসতে লাগলো, যেন কেউ প্রচণ্ড আক্রোশে সব কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে নিচে নেমে গেলাম দেখার জন্য। সিঁড়ি দিয়ে নামার সময় প্রতিটা ধাপে মনে হচ্ছিল আমার পেছনে ঠিক একজন অদৃশ্য মানুষ নামছে। আমি নামলে সেও নামে, আমি হাঁটলে সেও হাঁটে, আমি থামলে সেও থামে। রান্নাঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই আমার শরীর রক্তহীন হয়ে গেল। মেঝেতে কোনো বাসন পড়েনি, সব কিছু পরিপাটি, কিন্তু ঘরের মাঝখানে একটা মাটির উনুন জ্বলছে, যেটা সেখানে থাকার কোনো কথাই নয়। সেই আগুনের সামনে পিঠ দিয়ে বসেছিল কুচকুচে কালো চামড়ার এক বিভীষিকা, একজন অবয়ব। সে কিছু একটা চিবিয়ে খাচ্ছিল, তার গলা দিয়ে গড় গড় শব্দ করছিল। আমি টর্চ ফেলতে সে ধীরে ধীরে মুখটা ঘোরালো। সেই মুখে কোনো চোখ ছিল না, চোখের জায়গায় কেবল দুটো অন্ধকার গর্ত, সেখান থেকে রক্তবর্ণের আভা বেরোচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে এমন এক বিকট চিৎকার দিল যা কোনো মানুষের কণ্ঠ হতে পারে না। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। উন্মাদ হয়ে আমি বাংলোর বাইরে দৌড়ে এলাম। বাইরের বাতাস তখন ঝোড়ো গতিতে বইছে। দৌড়াতে দৌড়াতে কখন সেই অন্ধকার কুয়ার কাছে চলে এসেছি খেয়াল করিনি। কুয়ার ভেতর থেকে ভেসে আসছিল শত শত মানুষের অস্ফুট গঙ্গানি আর কান্নার আওয়াজ। আমার মনে হলো কুয়ার ভেতর থেকে এক অদৃশ্য শক্তি আমার পা দুটো ধরে নিচে টেনে নামাচ্ছে। আমি চিৎকার করে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে জ্ঞান হারালাম। পরদিন সকালে স্থানীয়রা আমাকে জ্ঞানহীন অবস্থায় বাংলোর সামনে ঘাসে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। আমার সারা শরীরে ছিল কাদা আর গভীর আঁচড়ের দাগ। পরে এলাকার এক বৃদ্ধের কাছে শুনলাম ওই বাংলোর জায়গায় স্বাধীনতার আগে এক নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, আর ওই কুয়াটা ছিল মূলত একটি গণকবর। আমাবস্যার সময় সেখানে অশরীরী আত্মাগুলো আজও নাকি ফিরে আসে। গণকবর বা নারীকতা হত্যার যে বিষয়টা আমি বলতে পারি যে আমাদের বাংলাদেশে বধ্যভূমি বলা হয় সেই জায়গাগুলোকে, যেখানে ব্রিটিশ আমলে কিংবা যুদ্ধের সময় একসঙ্গে এলাকার অনেক মানুষগুলোকে হত্যা করেছিল। সেই জায়গাগুলোকে বর্তমানে বাংলাদেশ সরকার বা তখনকার আমলের সরকার বধ্যভূমি হিসাবে পরিচিতি দিয়েছিল। ঠিক সেই জায়গাটাকে এক ধরনের বধ্যভূমি বলা যায়, শুধু সেখানে স্রোত বা কোনো চিহ্ন ছিল না। আমি সেই ঘটনার পর আজ পর্যন্ত কোনোদিন লালমাইয়ের দিকে পা বাড়াইনি। অনেক সুযোগ পেয়েছিলাম ঘোরার, কিন্তু সাহস হয়নি। কিন্তু আজও মাঝে মাঝে মাঝরাতে আদো ঘুমে সেই কাঠের খড়মের শব্দ শুনলে আমি আটকে উঠি। ঘটনাটি ফাহিমরা আমাকে বলেছেন। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে জানান দেন। এবং আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। তো চলুন শুনে আসা যাক দ্বিতীয় ঘটনাটি। তো এখন যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি শেয়ার করছিলেন নিঝুম স্যার। তো স্যার উনি আমার একদিক দিয়ে আমার ভাই, আর একদিক দিয়ে আমার স্যার। কারণ ছোটোবেলা আমরা যখন স্কুলে পড়ছি, আমাদের স্কুলের বেশিরভাগ পড়াগুলো আমরা স্যার থেকে আদায় করে নিয়েছিলাম।
দ্বিতীয়ত তিনি আমার একজন দূর সম্পর্কের পরিচিত ভাই, তো তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করছেন। তো তিনি যেই জায়গার ঘটনাটি আমাদেরকে শেয়ার করছেন, আসলে এইসব জায়গার ঘটনা যদি আমরা শুনি তাহলে আমাদের এমনিতে একটু হাসি পাবে। মূলত হচ্ছে আমরা একটু ঢাকা শহরের একটি ঘটনা শুনতে চাচ্ছি। তিনি যেভাবে শেয়ার করছেন বা বলছেন আমি সেইভাবে একটু বলার চেষ্টা করতেছি। ঢাকা শহর এখন আর আগের মতো নেই। চারদিকে কাচের দেয়াল, নিয়ন আলো আর এসির কৃত্রিম ঠান্ডা। আমরা ভাবি এসব আধুনিক জায়গা বুঝি এইসব আধুনিক জায়গায় বুঝি পুরনো দিনের সেই হাড়হিম করা গল্পগুলো খাটে না। কিন্তু বনানী 11 নম্বর রোডের সেই ঝকঝকে লাক্সারি বুটিক হোটেলের অভিজ্ঞতা আমাকে এই ভুল ধারণা সারা জীবনের জন্য ভেঙে দিয়েছে। যারা বনানী 11 নম্বর চেনেন তারা জানেন রাতের বেলা এলাকাটা কতটা অভিজাত আর শান্ত। কিন্তু লেকের ধারের গলিগুলোতে এখন যখন রাতের নিস্তব্ধতা নামে, তখন বড় বড় গাছ আর পানি ঝাপটায় এক অদ্ভুত শীতলতা কাজ করে। আমি তখন একটা টেক কনফারেন্সে যোগ দিতে ঢাকা গিয়েছিলাম। কোম্পানি থেকে আমার থাকার ব্যবস্থা হলো সেই এলাকারই একদম নতুন 7 তলা এক বুটিক হোটেলে। হোটেলটা এতটাই আধুনিক যে সব কিছু চলে সেন্সরে। কিন্তু সেই চকচকে মার্বেলের নিচে যে কতটা বীভৎস হাহাকার চাপা পড়ে আছে সেটা টের পেলাম সেদিন সেই হোটেলে যাওয়ার পরে। রাত 10টা নাগাদ আমি চেক ইন করি। লবিটা ছিল ধবধবে সাদা মার্বেলের। আমাকে দেওয়া হলো 6 তলার 602 নম্বর রুম। লিফটে ওঠার সময় আমার সাথে একজন মাঝবয়সী লোক ঢুকলেন। ধূপ দুরস্ত কালো সোট, হাতে একটা ব্রিফকেস। তিনি আমার দিকে তাকিয়ে একটা স্নান হাসি দিলেন। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ওনার শরীরের গন্ধ। আধুনিক কোনো দামি পারফিউম নয়, বরং তীব্র এক গোলাপ জলের গন্ধ আসছিল ওনার থেকে। সাধারণত লাশ দাফনের সময় এই গন্ধটা পাওয়া যায়। লিফটটা যখন 6 তলায় থামলো, উনি নামলেন না, শুধু স্থির চোখে তাকিয়ে রইলেন। আমি রুমে ঢুকে দরজা লক করে দিলাম, কিন্তু মনের ভিতর একটা খটকা রয়েই গেল। রাত 1:15। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ আমার রুমের এসিটা কেন কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল। ভ্যাপসা একটা গরম আর সেই লিফটের দেখা গোলাপ জলের গন্ধটা রুমে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই স্মার্ট টিভিটা নিজেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো ছবি নেই, শুধু সাদা কালো ঝিরঝিরে শব্দ। আমি রিমোট দিয়ে বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু ভলিউমটা আপনি বাড়তে ফুল হয়ে গেল। সেই বিকট স্ট্যাটিক নয়েজ আমার কানের পর্দা ছিঁড়ে ফেলার মতো অবস্থা। আমি যখন টিভির প্লাগ খুলতে গেলাম, জানালার কাছে চোখ পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। বাইরের অন্ধকার লেকের প্রতিচ্ছবিতে দেখলাম রুমের কোনায় সেই স্যুট পরা লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু জানালার রিফ্লেকশনে তার কাঁধের উপর কোনো মাথা নেই। আমি ছিটকে পেছনে ঘুরলাম, কিন্তু রুম একদম ফাঁকা। অথচ ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ের উপর কেউ বরফ শীতল এক দীর্ঘ শ্বাস ফেলল। আতঙ্কে আমার হাত পা কাঁপছিল। হঠাৎ বাথরুমের সেন্সর লাইটটা জ্বলে উঠল। আধুনিক হোটেলে কেউ বাথরুমে ঢুকলে তবেই লাইট জ্বলে। আমি দরজার কাছে গিয়ে দেখলাম শাওয়ারটা চলছে। গরম পানির ভাবে পুরো বাথরুম সাদা হয়ে আছে। সেই ভাপের আস্তরণে আয়নার উপর কেউ একজন হাত দিয়ে লিখছে। অক্ষরগুলো কাছের উপর ভেসে উঠছে, হেল্প মি, আই অ্যাম কোল্ড। ঠিক তখনই মেইন দরজায় নক পড়ল, যান্ত্রিক এবং ধীরস্থিরভাবে। আমি ইন্টাররুমে রিসেপশনে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু রিসিভার তুলতেই ওপাশে কোনো মানুষের গলা নয়, শোনা গেল এক মহিলার বুক ফাটানো কান্নার আওয়াজ। মনে হচ্ছিল ফোনটা কোনো কবরের গভীর থেকে আসছে। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। খালি পায়ে করিডোরে দৌড় দিলাম। দেখলাম পুরো করিডোরে অন্ধকার, সব লাইট বন্ধ।
শুধু 6 তলার লিফটটা দাঁড়িয়ে আছে, আর সেটা দরজার বারবার খুলছে আর বন্ধ হচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শরীর বারবার ঢুকতে আর বের হতে চাচ্ছে। নিচে নেমে রিসেপশনে কাউকে পেলাম না। ডেস্কের উপর পড়ে থাকা একটা পুরনো নথিপত্রে আমার নজর গেল। সেটা ছিল ওই হোটেলের জমি সংক্রান্ত রিপোর্ট। 10 বছর আগে ঠিক ওই জায়গাতেই এক ব্যবসায়ী আর পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। লাশের ছবিটা দেখে আমার পা আটকে গেল। সেই স্যুটেড বুটেড লুকটাই ছিল ওই ব্যবসায়ী। সকাল হওয়ার সাথে সাথে আমি হোটেল ছাড়ি। ম্যানেজার আমার মুখ থেকে শুধু মাথা নিচু করে বলেছিলেন, স্যার 602 নম্বর রুমটা আমাদের অভিশাপ, কিন্তু উপরের চাপে আমরা এটা বন্ধ করতে পারি না। আজও বনানী 11 নম্বর দিয়ে যাওয়ার সময় আমার ওই 7 তলা বিল্ডিংটার দিকে তাকাতে পারি না। আধুনিকতার চকচকে দেয়াল যে কতটা পচা গন্ধ আর রক্ত লুকাতে পারে সেটা আমি সেদিন টের পেয়েছিলাম। আপনার কাছে কি মনে হয় যে ঘটনাটি কি আসলেই সত্যি, নাকি নিছক একটি কল্পিত কাহিনী, নাকি সে হেলুসিনেশনে ভুগেছিল, স্বপ্ন দেখেছিল? আমার কাছে তেমনটাই মনে হচ্ছে, কারণ এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। যদিও আমরা জানি ঢাকা শহর একটি আধুনিক জায়গা, তবে এখানে কিন্তু একটা সময় আধুনিক ছিল না। এটা কিন্তু আধুনিক হয়েছে খুব বেশি দিন হয় নাই। সেই জন্য আমি বলছি, যারা এই মুহূর্তে ঢাকায় আছেন বা ঢাকা থেকে শুনছেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এটাকে হাসি আট্টা হিসেবে উড়িয়ে দিবেন না। হতে পারে এটা বাস্তব হতে পারে কিংবা গল্প হতে পারে। শুধু এতটুকুই বলবো যে ঘটনাটা যেটাই হোক, আমি এন্টারটেইনমেন্টের জন্য আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা সেটা থেকেই নেবেন। আর বিশেষত হচ্ছে এই এপিসোডে এখানেই আমি এই গল্পটা সমাপ্তি দিচ্ছি, এবং আমার কাছে আরও কিছু হরর প্লেসের বা ভূতের বাড়ির ঘটনা আছে। শুধু ভিডিওটা বা অডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সেই ঘটনাগুলো এখানে কালেক্ট করতে পারছি না বা এখানে আমি দিতে পারছি না। যদি আপনাদের শুনতে ইচ্ছে করে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি কিন্তু এই এপিসোডে পার্ট 2 বের করব খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আধুনিকতা বা অনাধুনিক বা যেখানেই থাকেন বা এরকম কোনো ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি শুনে থাকেন, কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো এপিসোড আসা পর্যন্ত আপনাদের কাছে আমি আবার কৃতজ্ঞ হচ্ছি যে আপনারা এই মুহূর্তে আমাকে শুনেছেন এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এপিসোডে আপনাদের সঙ্গে কথা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। The Ghost House, presented by SRN.